শুভ সকাল। শুরু করলাম। এর আগের দিন ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল শুধু সিলেবাস গুলো নিয়ে, অর্থাৎ ক্লাস 12-এর ভূগোলের সমস্ত সিলেবাস নিয়ে। আজকে আমরা থিওরিটিক্যাল পার্টের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে আমরা বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে পড়ব। আমরা ক্লাস 11-এ অন্তর্জাত প্রক্রিয়া ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ সম্বন্ধে জেনেছিলাম, অর্থাৎ ভূমিরূপের উদ্ভব ও বিকাশ দুটি পর্যায়ে সম্পন্ন হয়। আমরা প্রত্যেকেই জানি, 11-এ পড়ানোর সময়ও তোমাদের বলা হয়েছিল। সাধারণত পৃথিবীর উৎপত্তির পর উত্তপ্ত গ্যাসীয় জ্বলন্ত যে আগুনের পিণ্ড ছিল পৃথিবী, যা সূর্যদেহ থেকে উৎপত্তি হয়েছিল, পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে তাপ বিকিরণের মধ্যে দিয়ে বর্তমান এই পৃথিবীর উৎপত্তি বা উদ্ভব। সাধারণত ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ হলো নির্দিষ্ট আকার ও আকৃতির বিভিন্ন ভূমির রূপসমূহ। সাধারণত এই ভূমিরূপ স্থলভাগের বিভিন্ন আকৃতি, তার গঠন, তার উচ্চতা, তার ঢাল, তার বন্ধুরতা অনুযায়ী আমরা ভূমিরূপের বিভিন্ন চেহারা বা গঠন বা আকৃতিতে তাকে আমরা বিভক্তিকরণ করি বা ভূমি গঠনের নকশা প্রস্তুত করি। এক কথায় বলতে গেলে ভূমি গঠনের নকশা বা চিত্রটি হলো ভূমিরূপ। সাধারণত এই ভূমিরূপের উদ্ভব ঘটে অন্তর্জাত প্রক্রিয়ার প্রভাবে ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে। আমরা জানি পৃথিবীর অভ্যন্তর ভাগ তথা ভূত্বক, তার অভ্যন্তরে আছে গুরুমণ্ডল এবং তার অভ্যন্তরে আছে কেন্দ্রমণ্ডল। সাধারণত গুরুমণ্ডলের ঊর্ধ্ববর্তী স্তর, যা অ্যাস্থেনোস্ফিয়ার স্তর নামে পরিচিত, সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে পরিচালন তাপস্রোতের জন্যই অভ্যন্তরজাত শক্তির উদ্ভব বা বিকাশ ঘটে। আর এই অভ্যন্তরজাত শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ সমূহ সম্বন্ধে আমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছি। আজকে আমরা পড়ব পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি সম্বন্ধে। আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতি প্রাকৃতিক যে সকল শক্তিগুলি আছে, এই প্রাকৃতিক শক্তিসমূহ প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশকে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে পরিবর্তন করে চলেছে এবং ভূপৃষ্ঠে নানা রূপ, আকার ও আকৃতির ভূমিরূপ সৃষ্টি করছে। ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তি সমূহের মাধ্যমে, ভূপৃষ্ঠের বাইরে যে সকল প্রাকৃতিক শক্তি, যেগুলো উপরে একটু আগে আমি আলোচনা করলাম, অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতি শক্তি সমূহ, এই বাইরের শক্তি সমূহের মাধ্যমে, ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তি সমূহের মাধ্যমে এইভাবে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশে ভূমিরূপ গঠনের পদ্ধতিকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি। সাধারণত এই বহির্জাত প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। কি কি সেই বৈশিষ্ট্য আমাদের জানতে হবে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্থান, অর্থাৎ এই প্রক্রিয়ার স্থানগুলি কোথায় কোথায় লক্ষণীয়। ভূপৃষ্ঠ, অর্থাৎ যার উপর আমরা দাঁড়িয়ে আছি, যাকে আমরা দেখতে পাচ্ছি, ভূপৃষ্ঠ আর তার ঠিক নিচে, যেটাকে আমরা উপপৃষ্ঠীয় অংশ বলি, ভূপৃষ্ঠের ঠিক নিচে, ভূপৃষ্ঠ ও তার ঠিক নিচে উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক প্রভাব ও সক্রিয়তা লক্ষ্য করা যায়। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি লক্ষ্য করলাম? বহির্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক লক্ষণীয়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তি সমূহগুলি কি কি, অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়ায় কোন কোন শক্তিগুলি কার্যকরী হয়। ভূত্বকের বাইরের শক্তিসমূহ যেমন আবহবিকার, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি শক্তি এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে শক্তির উৎস এলো কোথা থেকে? শক্তিটা এলো কোথা থেকে? মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া বাকি সকল শক্তির উৎস হলো আবহমণ্ডল তথা সৌরমণ্ডল।
তথা সৌরশক্তি। অর্থাৎ আমরা জানি শক্তির সকল উৎসই এক এবং অবিনশ্বর, সেটা হচ্ছে সৌরশক্তি। সেই সৌরশক্তি থেকেই এই আবহাওয়া মণ্ডলে বিভিন্ন শক্তির প্রবেশ ঘটে বা এই শক্তির বিকাশ ঘটে। এবার আসা যাক পদ্ধতিগুলো, কোন কোন পদ্ধতিতে এই শক্তিগুলো নিজেদের কার্যকরী শক্তি হিসাবে প্রমাণ করে। নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল। ভৌমজল হচ্ছে কাকে বলে? সাধারণত ভূ অভ্যন্তরে যে জলভাগ সঞ্চিত থাকে তাকে আমরা ভৌমজল বলি। তাহলে এই শক্তিগুলি নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি শক্তিগুলি মাধ্যমে ক্ষয়, পরিবহন আর সঞ্চয়, এই তিনটি পদ্ধতিতে আমরা ভূপৃষ্ঠের স্খলন লক্ষ্য করতে পারি। স্খলন মানে ভূপৃষ্ঠকে ক্ষয়িত হতে দেখতে পাই। আবার এই শক্তিগুলির মাধ্যমে সেই স্খলিত শিলাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে কোথায় যায়? সাধারণত অবনত বা নিচু জমিতে গিয়ে তারা সঞ্চিত হয়। তাহলে কি কি দেখলাম? ক্ষয়, পরিবহন ও সঞ্চয়, এই তিন পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেগুলি বাহিত, পরিবাহিত বা ক্ষয়িত, বাহিত, পরিবাহিত ও সঞ্চিত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এখানে একটা কথা বলে রাখা খুব গুরুত্বপূর্ণ, আমি সক্রিয় প্রভাবকগুলোর মধ্যে আরেকটি অংশ বলা হয়নি, সেটা হচ্ছে পুঞ্জিত স্খলন। তোমরা অনেকেই হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত নও। কাকে বলে পুঞ্জিত স্খলন? যাকে ইংরেজিতে আমরা ভূগোলের পরিভাষায় বলে থাকি মাস ওয়াস্টিং। সাধারণত মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসরণ করে জলের উপস্থিতিতে, জল কিন্তু কখনো এখানে সাহায্যকারী মাধ্যম হিসেবে কার্যকরী হবে, কিন্তু কখনোই পরিবহনকারী মাধ্যম হিসেবে কার্যকর হবে না। যদি পরিবহনকারী মাধ্যম হিসেবে কার্যকর হয় তাহলে সেটি নদীর কার্য হবে। তাহলে আবার বলা যাক, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসরণ করে জলের উপস্থিতিতে ক্ষয়িত শিলাসমূহ যখন ঊর্ধ্ববর্তী স্থান থেকে নিম্নবর্তী স্থানের দিকে যখন গমন করে তখন তাকে আমরা পুঞ্জিত স্খলন বলি। এই পুঞ্জিত স্খলন ধীর, দ্রুত প্রভৃতি অর্থাৎ দুরকম গতিতেই সম্পন্ন হতে পারে। তাহলে আমরা দেখলাম আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা শক্তি, বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে এই শক্তির বিকাশ। এবার আসা যাক এই শক্তির প্রকৃতি সম্বন্ধে। এই শক্তির প্রকৃতিটা কিরূপ? মনে রাখবে, এই বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত একটি ধীর গতিবেগ সম্পন্ন প্রক্রিয়া। এমন নয় যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তোমার বাড়ির বাইরে আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ, বায়ু সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো কার্যকারী হয়ে তোমার বাড়ির সামনে একটি পাহাড় তৈরি করে দিয়েছে, তা কিন্তু নয়। অর্থাৎ এটি অত্যন্ত ধীর গতিবেগ সম্পন্ন একটি প্রক্রিয়া। কয়েকশো বছর নয়, কয়েক হাজার বছর ধরে তার পরিবর্তন সংগঠিত হয়। আরাবল্লী পর্বত এক সময় ছিল সুউচ্চ ভঙ্গিল পর্বত, যা আজকে বর্তমানে একটি ক্ষয়জাত ভূমিরূপে পরিণত হয়েছে। তাহলে কি রূপ প্রকৃতি দেখলাম? তাহলে সমস্ত প্রকৃতি গুণ হচ্ছে, বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি হচ্ছে অত্যন্ত ধীর গতিবেগ সম্পন্ন প্রক্রিয়া সমূহ। যদিও ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কি? সাধারণত পার্বত্য অঞ্চলে ভূমির ধস লক্ষণীয় বা বন্যা, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা নদী উপকূলবর্তী অঞ্চলে আমরা বন্যাও লক্ষ্য করতে পারি। এই বন্যা আর ধস, এই দুটো হচ্ছে ধীর গতিবেগ সম্পন্ন প্রক্রিয়া নয়, এই দুটো প্রক্রিয়া হচ্ছে দ্রুত গতিবেগ সম্পন্ন প্রক্রিয়া। তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ধীর গতিবেগ সম্পন্ন প্রক্রিয়া লক্ষণীয়, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থাৎ ভূমির ধস ও বন্যা, এই দুটো প্রাকৃতিক শক্তির সমূহে আমরা কিছুটা দ্রুত গতিবেগ সম্পন্ন পদ্ধতি লক্ষ্য করা যায়। সাধারণত এই প্রক্রিয়া সমূহগুলি দুটো পদ্ধতিতে কার্যকরী হয়, একটি অবরোহণ পদ্ধতি, একটি আরোহণ পদ্ধতি। আমি আসবো অবরোহণ পদ্ধতি কাকে বলে, আরোহণ পদ্ধতি কাকে বলে সেই সম্বন্ধে আসবো। সাধারণত মনে রাখবে, অবরোহণ ও আরোহণ পদ্ধতির মাধ্যমেই ভূমিভাগের সমতলীকরণ পৃষ্ঠ অর্থাৎ সমতলীকরণ রূপটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সাধারণত এর একটা ফলাফল লক্ষ্য করা যায়, অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়ার ফলাফল সমূহগুলি কি কি? সেই ফলাফল সমূহগুলো, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আদি বা প্রাথমিক শিলা অর্থাৎ সৃষ্টির প্রথম পর্যায়ে যে শিলাটি সৃষ্টি হয়েছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে আদি বা প্রাথমিক ভূমিরূপের ওপর নানান ধরনের নতুন নতুন ছোট বড় বিভিন্ন আকৃতির ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি।
তাহলে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলিকে আমি যদি পয়েন্ট আকারে ভাগ করি, তাহলে আমি বলতে পারবো কতগুলো পয়েন্ট বললাম তোমাদের। এক, প্রক্রিয়া স্থান, কোথায় কোথায় এই প্রক্রিয়াগুলো সংগঠিত হয়। প্রক্রিয়ায় অংশ, দুই, প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তি সমূহ, অর্থাৎ কোন কোন শক্তি বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তিন, শক্তির উৎস, শক্তি কোথা থেকে এলো, ওই যে বললাম সৌরশক্তি আবহাওয়া মণ্ডল থেকে আসে। পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে এই পদ্ধতিগুলো এগিয়ে যায়, অর্থাৎ নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা শক্তি প্রভৃতি শক্তির মাধ্যমে এই পদ্ধতিগুলো কার্যকরী হয়। প্রকৃতি, প্রকৃতির ক্ষেত্রে বললাম যে কোন কোন পদ্ধতিতে, অর্থাৎ এই প্রক্রিয়াটি কার্যকরী হয়েছে, ধীর না দ্রুত গতিবেগ সম্পন্ন, এটাই হচ্ছে প্রকৃতি। প্রক্রিয়া সমূহ কি বললাম, আরেকটা পদ্ধতি হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, প্রক্রিয়া সমূহ। কি কি প্রক্রিয়া কার্যকরী হলো, তাহলে অবরোহণ ও আরোহণ পদ্ধতির মধ্যে দিয়ে সমতলীকরণ পৃষ্ঠ ঘটলো, অর্থাৎ ভূমিভাগের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটলো। নেক্সট হচ্ছে ফলাফল। ফলাফলে কি দেখলাম আমরা, তাহলে শেষ 7ম পয়েন্টে আমরা গিয়ে দেখলাম যে বহির্জাত শক্তির মাধ্যমে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির ভূমিরূপের উদ্ভব আদিশিলার উপর। এই প্রসঙ্গে, অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ সমূহ, এই প্রসঙ্গে 1876 সালে জি কে গিলবার্ট, ভূমিরূপবিদ, বিখ্যাত ভূমিরূপবিদ জি কে গিলবার্ট সর্বপ্রথম একটি শব্দ ব্যবহার করেছিলেন। সেই শব্দটির নাম হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। সাধারণত গ্রেড কথাটি তিনি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এই ক্ষেত্রে 1876 খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট। তিনি বলেছিলেন ক্ষয় প্রতিরোধ, একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ, পর্যায়ন কাকে বলে। পর্যায়নটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পর্যায়ন হচ্ছে ক্ষয়, প্রতিরোধ বা বাধা এবং পরিবহন। ক্ষয়, প্রতিরোধ বা বাধা এবং পরিবহন, এই তিনের মধ্যে ভারসাম্য রক্ষা করে নদী খাতের ঢাল সৃষ্টি হয়। এই শব্দটি বোঝাতেই তিনি গ্রেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন, জি কে গিলবার্ট। পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 1876 পরবর্তী পর্যায়ে, জি কে গিলবার্টের পরবর্তী পর্যায়ে উইলিয়াম মারিস ডেভিস এবং এইচ জে ম্যাকিন এই গ্রেডেশন নিয়ে অনেক তত্ত্ব প্রকাশ করেছিলেন এবং গ্রেট কথাটিতে তারা অনেক বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠাও করেছিলেন গ্রেট কথাটিকে। সাধারণত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ধীরে ধীরে এবং ক্রমে নদীর ভারসাম্য অবস্থায় পৌঁছানোকেই গ্রেট বলে। যদিও এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারবো নদী ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় উপনীত হওয়াকেই পর্যায়ন বলে। তবে ভূগোলে পর্যায়ন বা ক্রমান্বয়ন বলতে যেটা বোঝানো হয় সেটা হলো ক্ষয়কার্যের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণ অবস্থায় পৌঁছানো। সাধারণত এই পর্যায়ন দুটি পদ্ধতিতে সংগঠিত হয়, একটি আরোহণ, একটি অবরোহণ। আরোহণ কাকে বলে? আরোহণ হলো সাধারণত নিচ থেকে ওপরের দিকে ওঠা, অর্থাৎ সঞ্চয় কার্যের মাধ্যমে তার উচ্চতা বৃদ্ধি, এটা হলো আরোহণ। আমরা পর্বত আরোহীর নাম শুনেছি, পর্বত আরোহী বলি কাদের, যারা পর্বতে আরোহণ করে, অর্থাৎ ওপরের দিকে যারা ওঠে। ঠিক একই রকম ভাবে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়জাত পদার্থ সমূহ অবনত স্থান সমূহে সঞ্চিত হয়ে ধীরে ধীরে ক্রমান্বয়ে তাদের উচ্চতা বৃদ্ধি করে। এই পদ্ধতিকেই আমরা আরোহণ বলেছি। তাহলে আরোহণ আর অবরোহণের মধ্যে সংজ্ঞাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই টিকা বা 2 নম্বরের প্রশ্নে আসে। এক কথায় বললাম, এবার আসি অবরোহণ কাকে বলে। অবরোহণ হলো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত শক্তিগুলি ক্রমশ বিভিন্ন ভূমিরূপকে ক্ষয়জাত করে তাদের ক্রমান্বয়ে উচ্চতার হ্রাস ঘটায়, অর্থাৎ উচ্চতাকে ক্রমশ কমিয়ে দেয়, তাকে আমরা বলে থাকি অবরোহণ পদ্ধতি। তাহলে আবার যদি ভালোভাবে বলতে হয়, তাহলে বলবো যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তি সমূহের প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে, সেই প্রক্রিয়াকে কিংবা সেই প্রক্রিয়াগুলিকে এক কথায় আমরা বলবো অবরোহণ পদ্ধতি। উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে বলবো সুউচ্চ পর্বত ক্রমশ ক্ষয় পেতে পেতে ক্ষয়জাত পর্বতে রূপান্তরণ।
আচ্ছা, অবরোহণের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা উচিত অবরোহণ পদ্ধতির। যেমন বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে উচ্চতার হ্রাস ঘটায় অবরোহণ পদ্ধতি। বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি কি, সেগুলো একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। দ্বিতীয়ত, তত্ত্বগতভাবে আমরা বলতে পারি যে অবরোহণের শেষ সীমা বা ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রের নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ এমএসএল। এমএসএল কথাটার পূর্ণ অর্থ হচ্ছে মিন সি লেভেল। মিন সি লেভেল মানে গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অর্থাৎ অবরোহণ পদ্ধতির মূল উদ্দেশ্যই হলো উচ্চ ভূমিভাগকে ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সাপেক্ষে নিয়ে আসা। মনে রাখবে, এটাও কিন্তু একটি অত্যন্ত ধীর গতিবেগ সম্পন্ন পদ্ধতি। অবরোহণের নিয়ন্ত্রকগুলি কি কি? অবরোহণের নিয়ন্ত্রক বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে এই অবরোহণ শক্তিটি মাত্রা কিসের কিসের উপর নির্ভর করছে। অবশ্যই বিভিন্ন প্রাকৃতিক শক্তি এর নিয়ন্ত্রক, অর্থাৎ নদী, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় করবার ক্ষমতা। আর পুঞ্জিত স্খলন, একটু আগে তোমাদের বললাম পুঞ্জিত স্খলন বা মাস ওয়াস্টিং কাকে বলে। মাস ওয়াস্টিং হলো তাহলে কি, ভূমির ঢাল অনুসরণ করে মাধ্যাকর্ষণ শক্তির টানে ক্ষয়ীভূত পদার্থ সমূহ ঊর্ধ্ববর্তী স্থান থেকে নিম্নবর্তী স্থানের দিকে গমন, তাকে পুঞ্জিত স্খলন বলে। এই পুঞ্জিত স্খলনও কিন্তু ক্ষয়কার্যকে ত্বরান্বিত করে। এছাড়া আবহবিকারের তীব্রতা, আবহবিকার কাকে বলে তোমরা জানো, তাও আবার বলে দেওয়া উচিত আমার। আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন ক্ষয়কারী উপাদানের মাধ্যমে শিলা যখন ক্ষয়ীভূত হয় তখন তাকে আমরা আবহবিকার বলি। অর্থাৎ এই আবহবিকারের মাধ্যমেও কিন্তু অবরোহণ পদ্ধতি ত্বরান্বিত হয়। এছাড়া আর কি আছে? এছাড়া আছে ভূমিরূপের বৈশিষ্ট্য। অবশ্যই ভূমিরূপের বৈশিষ্ট্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ ভূমিরূপটি কি প্রকার হবে, কঠিন, কোমল, তার উপর নির্ভর করে অবরোহণ বা আরোহণ পদ্ধতি কতটা দ্রুত বেগ সম্পন্ন হবে। যদি কোমল শিলায় ক্ষয় ঘটে তাহলে খুব দ্রুত গতিবেগে কিন্তু ক্ষয় ত্বরান্বিত হবে। আর যদি কঠিন শিলায় ক্ষয় ঘটে তাহলে অত্যন্ত ধীর গতিবেগে ত্বরান্বিত হবে। ভূতাত্ত্বিক অবস্থা, ভূতাত্ত্বিক অবস্থা বলতে আমরা কি বুঝি? ভূ আলোড়ন বা শিলার গঠন প্রভৃতি, এগুলো হচ্ছে ভূতাত্ত্বিক অবস্থার উপর নির্ভরশীল। আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা, আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা কিরূপ তার উপর নির্ভর করছে আবহবিকার। তাই আবহাওয়া ও জলবায়ুগত অবস্থাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন। স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন যদি বেশি থাকে ভূমিরূপের ওপর তাহলে ক্ষয়ের হার বা প্রবণতা কম হয়। সেই জন্য আরোহণ পদ্ধতি, অবরোহণ পদ্ধতির মধ্যে দিয়ে এই সকল প্রক্রিয়াগুলো অত্যন্ত কার্যকরী বা নিয়ন্ত্রক। আমরা আসবো এবার হচ্ছে আরোহণ কাকে বলে। আমরা অবরোহণ সম্বন্ধে বললাম, আরোহণের সংজ্ঞাটাও একটু ভালো করে ব্যাখ্যা করা যাক। আরোহণের সংজ্ঞা বলতে গেলে আমরা প্রথমেই বলতে পারি বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তির ফলে সৃষ্ট সূক্ষ্ম নুড়ি, কাঁকড়, বালি, পলি প্রভৃতি, অর্থাৎ ক্ষয়ীভূত পদার্থ সমূহ স্থলভূমির নিচু অংশে, নিচু অংশ বলতে যেখানে অবনত স্থান সমূহ থাকে বা নিম্নভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকেই আমরা আরোহণ বা স্তূপীকরণ বলি। স্তূপীকরণ কেন? তার কারণ এই ক্ষয়ীভূত পদার্থগুলো জমা হয়ে ধীরে ধীরে তার উচ্চতা বৃদ্ধি করে, তাই একে স্তূপীকরণ পদ্ধতিও বলা হয়, আরোহণ পদ্ধতির অপর নাম। আমরা একে স্তূপীকরণও বলে থাকি। উদাহরণ হিসাবে যদি বলতে চাও তাহলে বলতে পারি নদীর নিম্ন প্রবাহে বদ্বীপের সৃষ্টি, বা পাহাড় বা পর্বতের পাদদেশীয় অংশে বিভিন্ন রূপ ভূমিরূপের উদ্ভব বা বিকাশ, এগুলো প্রত্যেকটাই আরোহণ পদ্ধতির ফলে সৃষ্ট। আসা যাক আরোহণ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য। সাধারণত পলি, বালি, কাঁকড়, বোল্ডার, পেবেল, গেবেল প্রভৃতি, অর্থাৎ বিভিন্ন ক্ষয়ীভূত পদার্থ সমূহ, এই ক্ষয়ীভূত পদার্থ সমূহগুলি নিম্নভূমিকে ভরাট করে আরোহণ পদ্ধতির সৃষ্টি হয় বলে একে আমরা বলতে পারি সমভূমিকরণ প্রক্রিয়া, অর্থাৎ সমভূমির সৃষ্টি করছে। তাই কেন সমভূমির সৃষ্টি করছে? তার কারণ অবনত স্থান তো আর সমভূমি ছিল না, সেই অবনত বা নিচু জমি ভরাট হয়ে সমভূমির সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত, আমরা বলতে পারি বৈশিষ্ট্যে নদী, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে এই প্রক্রিয়া সংগঠিত হয়। তার কারণ এই প্রক্রিয়াগুলো না থাকলে ক্ষয়কার্যও থাকবে না, ক্ষয়কার্য না থাকলে সেই সঞ্চয় কার্যও ঘটবে না। তাহলে অবরোহণ পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আরোহণ পদ্ধতির সূচনা হয়। এবং আমরা বলতে পারি যে এখানে নদীর ভূমিকাই মুখ্যত বেশি পরিমাণে লক্ষণীয়।
যাই হোক, আমরা আরোহণের নিয়ন্ত্রক হিসেবে যে জিনিসগুলো সম্বন্ধে একটু জানবো। আরোহণের অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। কেন ভূমির ঢাল অন্যতম গুরুত্বপূর্ণ? তার কারণ ভূমির ঢাল হ্রাস পেলে, মানে ভূমির ঢাল যদি হ্রাস পায়, এটা হচ্ছে তীক্ষ্ণ ভূমির ঢাল আর এটা হচ্ছে মৃদু ভূমির ঢাল। যদি ভূমির ঢাল যদি হ্রাস পেলে, তবেই নদী পলি সঞ্চয় করে। যেখানে ভূমির ঢাল তীক্ষ্ণ, সেখানে কি আর পলির সঞ্চয় হবে? সেখানে তো নদীর জলের গতিবেগ এতটাই বেশি থাকবে যে ক্ষয়ীভূত পদার্থকে সেখান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাবে। যেখানে ভূমির ঢাল মৃদু, সেখানেই কিন্তু ক্ষয়ীভূত পদার্থের সঞ্চয় বা সঞ্চায়ন লক্ষ্য করা যাবে। আমরা আসবো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়লাম? এতক্ষণ পর্যন্ত আমরা বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা পড়লাম, বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে জানলাম, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। আমরা আরোহণ পদ্ধতি কাকে বলে তা জানলাম, আরোহণ পদ্ধতির বৈশিষ্ট্য ও তার নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে জানলাম। অবরোহণ পদ্ধতি কাকে বলে সেটি পড়লাম, তার বৈশিষ্ট্য, তার নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আমরা জানলাম, এবং পর্যায়ন কথাটির ব্যবহার সম্বন্ধে আমরা জানলাম। এই পর্যায়ন একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, টিকা আসে আলাদাভাবে 2 নম্বর অথবা 3 নম্বরে, তাই পর্যায়নটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তাই পর্যায়ন কাকে বলে আমরা আগেই জেনেছি। এবার আসা যাক পর্যায়নের শক্তিগুলির এজেন্ট, মানে নিয়ন্ত্রক বা মাধ্যমগুলি কি কি, কার মাধ্যমে এই পর্যায়ন শক্তিগুলি কার্যকরী হয়। মনে রাখবে, যে সকল প্রাকৃতিক শক্তিগুলি আছে সেগুলি পর্যায়ন শক্তির অন্যতম মাধ্যম, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত স্খলন প্রভৃতি। এই পদ্ধতির মধ্যে দিয়ে পর্যায়ন তার ভূমিভাগের ঢালের বিবর্তন ঘটায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যায় পর্যায়ন শক্তিটির মাধ্যমে নদীর ভূমিঢালের বিকাশ। পর্যায়ন ঢালটি কিরূপ? ঢালটি হবে না ক্ষয় না সঞ্চয় অবস্থা। যেমন নদী উচ্চ গতিতে অধিক ক্ষয় কার্য করে, নিম্ন গতিতে অধিক সঞ্চয় কার্য করে, কিন্তু নদী মধ্যগতিতে ভূমির ঢাল এমন এক অবস্থায় এসে উপনীত হয় যেখানে না ক্ষয় না সঞ্চয় অবস্থা উপনীত হয়। তাই স্বাভাবিকভাবেই পর্যায়ন কথাটি মূল উদ্দেশ্যই হলো ভূমির ঢালের সমতলীকরণ। আমরা আসবো এই চ্যাপ্টারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যে অংশটি আমাদের জানতে হবে সেই অংশটি হলো আবহ বিকার। তার কারণ আমরা জানলাম যে বহির্জাত প্রক্রিয়ার অন্যতম বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি যেমন কার্যকরী ভূমিকা গ্রহণ করে, তেমনি অপর একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাকে আবহ বিকার বলে। আবহ বিকার কাকে বলে? আবহ বিকার শব্দটি এসছে আবহাওয়া থেকে। আবহাওয়া অর্থাৎ আমাদের চারপাশে যে আমরা বায়ুমণ্ডল লক্ষ্য করতে পারি, এই বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ প্রভৃতি, এইগুলো নিয়েই কিন্তু আবহাওয়া। আর এই আবহাওয়ার এই উপাদানগুলোকে নিয়েই আবহ বিকার সংগঠিত হয়েছে। অর্থাৎ বিকার কথার অর্থ হচ্ছে পরিবর্তন, তাই তো? তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলাসমূহ যখন চূর্ণ বিচূর্ণ হয়, তখন তাকে আমরা আবহ বিকার বলি। তাই আবহ বিকারকে আমরা বিচূর্ণীভবন পদ্ধতিও বলি। আবহ বিকারগ্রস্ত শিলাসমূহ সাধারণত চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অবস্থান করে, অর্থাৎ আদি শিলা যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে খণ্ড বিখণ্ড হয় বা চূর্ণ বিচূর্ণ হয়, সেই বিচূর্ণভূত শিলাসমূহ সেখানেই অবস্থান করে। পরবর্তী পর্যায়ে সেই বিচূর্ণভূত শিলাসমূহ বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে এক স্থান থেকে অপর স্থানে বাহিত হয় বা চালিত হয়, তখন তাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন পদ্ধতি। অর্থাৎ আবহ বিকার ও ক্ষয়ীভবন পদ্ধতি পরস্পরের পরিপূরক। আবহ বিকার না ঘটলে ক্ষয়ীভবন পদ্ধতি ত্বরান্বিত হতে পারে না। আর আবহ বিকার ও ক্ষয়ীভবন পদ্ধতি যখন একসঙ্গে কার্যকরী হয়, তখন তাকে আমরা বলে থাকি নগ্নি ভবন। নগ্নি ভবন বা ডেনুডেশন। সাধারণত এই শব্দগুলোর সঙ্গে তোমরা পূর্ব পরিচিত, অর্থাৎ ক্লাস 9-10 পর্যন্ত আবহবিকার চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল এবং যথেষ্ট গুরুত্ব সহকারেই তোমরা পড়েছো। আমরা আসবো এই আবহবিকারের সংজ্ঞা, আবহবিকারের প্রকারভেদ বা তার বৈশিষ্ট্য সম্বন্ধে। আমরা আবহবিকারের প্রকারভেদ সম্বন্ধে আসবো। সাধারণত তোমরা জানো আবহবিকারকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটি হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর একটি হচ্ছে জৈবিক আবহবিকার। মূলত প্রধানত দুটি, যান্ত্রিক আর রাসায়নিক। যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার কাকে বলে? তাপমাত্রার দ্রুত পরিবর্তন, কেলাস গঠন, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি বা কীট পতঙ্গের বিভিন্ন জৈবিক
কার্যাবলী প্রভৃতির প্রভাবে শিলার যখন ভৌত পরিবর্তন না ঘটে, শিলার কোনরূপ ভৌত পরিবর্তন ঘটবে না, শুধু শিলার আকারের পরিবর্তন ঘটবে। বৃহৎ আকৃতির শিলা খণ্ড বিখণ্ড হয়ে ক্ষুদ্র আকৃতির শিলায় রূপান্তরণ হবে। কোন কোন প্রভাবে? তাপমাত্রার দ্রুত পরিবহন, কেলাস গঠন, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি প্রভৃতি প্রভাবে যখন শিলাস্তরের ভৌত পরিবর্তন ঘটে, শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়, তখন তাকে আমরা যান্ত্রিক বা ভৌত আবহবিকার বলি। সাধারণত এই যান্ত্রিক বা ভৌত আবহবিকারকে আমরা কতগুলো অংশে ভাগ করি। কি কি সেই অংশগুলো তোমরা পড়েছো ক্লাস 9-10 পর্যন্ত? সেগুলো হচ্ছে, তোমরা পড়েছো কেলাস গঠন পদ্ধতি, তারপর হচ্ছে চাপের হ্রাস বৃদ্ধির ফলে সৃষ্ট বিভিন্ন ভৌত বা যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ, সেখানে তোমরা স্বল্পমোচন পড়েছো, সেখানে তোমরা পড়েছো হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ পড়েছো প্রভৃতি, বা সেখানে তোমরা পড়েছো হচ্ছে খণ্ডোচ্চাই বিসরণ, এগুলো পড়েছো। এগুলো প্রত্যেকটাই হচ্ছে যান্ত্রিক আবহবিকারের শ্রেণী বিভক্তিকরণ। মূলত তাপমাত্রার পরিবর্তন ও চাপের পরিবর্তনের প্রভাবে, শিলাস্তরে চাপের পরিবর্তনের প্রভাবে এই যান্ত্রিক আবহবিকার সংগঠিত হয়, মনে রাখবে। এবার আসবো রাসায়নিক আবহবিকার। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান আছে, তোমরা জানো সেই উপাদানগুলো, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি। বায়ুমণ্ডলের এই বিভিন্ন উপাদানগুলি শিলার মধ্যে থাকা খনিজের সঙ্গে যখন বিভিন্ন প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে শিলার মূল ভৌত ধর্মের পরিবর্তন ঘটিয়ে শিলাকে যখন চূর্ণ বিচূর্ণ করে, অর্থাৎ শিলার যখন রাসায়নিক ভিত্তির পরিবর্তন ঘটায়, তখনই তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলি। সাধারণত শিলা মধ্যস্থ বিভিন্ন খনিজ ও বায়ুমণ্ডলস্থ বিভিন্ন বায়বীয় গ্যাসীয় পদার্থে পারস্পরিক রাসায়নিক বিক্রিয়ায় এই রাসায়নিক আবহবিকার সংগঠিত হয়। যেমন তার শ্রেণী বিভক্তিকরণগুলো তোমরা পড়েছো, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন প্রভৃতি। এগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু 2 নম্বরের শর্ট কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ কার্বনেশন কি, অক্সিডেশন কাকে বলে, হাইড্রেশন কাকে বলে, হাইড্রোলিসিস পদ্ধতি কি বা আদ্র বিশ্লেষণ কাকে বলে প্রভৃতি, দ্রবণ কি, এগুলো আসে। তাই এগুলো বিষয়ে একটু সতর্ক সচেতন থেকো। আমরা আসবো জৈব রাসায়নিক আবহবিকার। কেন জৈব আর রাসায়নিক কথাটিকে একসঙ্গে যুক্ত করলাম? তার কারণ জীবজাত বিভিন্ন উপাদান দুভাবে এই আবহবিকারকে কার্যকরী করে। একটা জৈব রাসায়নিক আবহবিকার, একটা জৈব যান্ত্রিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকারটা কিরূপ? যেমন ধরে রাখ, পিঁপড়ে, কেঁচো প্রভৃতি মৃত্তিকার অভ্যন্তরস্থ স্তরে বসবাসকারী প্রাণীগুলি, তারপর হচ্ছে পেইরি কুকুর, শিয়াল প্রভৃতি, এরা কি করে? মাটির অভ্যন্তরে খুঁড়ে খুঁড়ে গর্ত করে। ইঁদুর, তা এই গর্ত করবার ফলে কি হচ্ছে? মাটির কোনাগুলো ক্রমশ তাদের আয়তন হ্রাস করছে, এবং স্বাভাবিকভাবেই এটা কিন্তু তোমরা কখনোই ভেবো না যে একটা ক্ষুদ্র পিঁপড়ের কত ক্ষমতা থাকতে পারে। সমগ্র পৃথিবী জুড়ে তাদের যা ক্ষমতা আছে সেটা অনস্বীকার্য। সমগ্র পৃথিবীর ভূমিরূপের পরিবর্তনেও তাদের ক্ষমতা অনস্বীকার্য। তাই স্বাভাবিকভাবে জৈব যান্ত্রিক আবহবিকারে যেমন উদ্ভিদের শিকড় মাটির অভ্যন্তরে প্রবেশ করে ক্রমশ ডালপালা মেলে, তাহলে কি করছে? সে তো মৃত্তিকাকে ক্ষয় করে করেই ক্রমশ ভেতরের দিকে যাচ্ছে। মৃত্তিকাকে খণ্ড বিখণ্ড করেই সে তো ক্রমশ শিকড়টি ভেতরের দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের আবহবিকারকে কি বলবো? যান্ত্রিক ভৌত আবহবিকার। ঠিক আছে, মানে জৈব ভৌত আবহবিকার। বা আমরা এবার আসবো জৈব রাসায়নিক আবহবিকারে। বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহ বিভিন্ন ধরনের রসায়নজাত পদার্থ থাকে। স্বাভাবিকভাবেই তাদের মৃত্যুর পর সেই পদার্থগুলো মৃত্তিকার অভ্যন্তরস্থ অংশে নির্গত হয়। স্বাভাবিকভাবেই সেই রসায়নজাত পদার্থগুলি শিলাস্তরে উপস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে বিক্রিয়া করেও বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রূপে ভূমিরূপের বিকাশ ঘটাতে পারে। যেমন রেগোলিথের সৃষ্টি, যেমন কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি, এগুলো প্রত্যেকটাই কিন্তু জৈব রাসায়নিক আবহবিকারের মাধ্যমেই সৃষ্টি হয়। তাহলে আজকের দিনের প্রথম চ্যাপ্টারটি আমরা যেটা আলোচনা করলাম, সেই প্রথম চ্যাপ্টারটি শুধুমাত্র আমরা বহির্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ নিয়ে আলোচনা করলাম। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। আমরা সবাই মিলে লড়াই চালাচ্ছি, কোভিড-19 কে হারাবই। থ্যাংক ইউ।